আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা পড়বো ফ্রেনিক নার্ভ। এই ফ্রেনিক নার্ভ রিলেটেড কোয়েশ্চেন গুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, বিশেষ করে ফাইনালি কি বলে, বিশেষ করে ক্লিনিক্যাল পার্টের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, ফাইনাল পরীক্ষার জন্য। প্রথমে আমরা জানি যে কি ফ্রেনিক নার্ভ জিনিসটা কি। ফ্রেনিক নার্ভ হচ্ছে কি যে একটা নার্ভ যেটা স্পাইনাল কর্ড থেকে অরিজিন হয়, এবং এটা হচ্ছে রেসপিরেশনের জন্য খুব 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 গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, ডায়াফ্রামকে সাপ্লাই দেয়। বুঝছি? আচ্ছা চলো, ফ্রেনিক নার্ভ অরিজিন হয় কই থেকে? সার্ভাইকাল, আমার যে হচ্ছে কি, আমি যদি বলি আমাদের এটা হচ্ছে মেরুদণ্ড। ধরো আমাদের মেরুদণ্ড, মেরুদণ্ড, এটা কি মেরুদণ্ড, 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 মেরুদণ্ডের পিছনের দিকে আছে কে? স্পাইনাল কর্ড। সেই স্পাইনাল কর্ডের সার্ভাইকাল 3 নাম্বার, 4 নাম্বার এবং 5 নাম্বার, এই তিনজন মিলে একটা নার্ভ তৈরি করে। সেই নার্ভটার নাম কি? ফ্রেনিক নার্ভ। দেখো, সার্ভাইকাল 3, 4 এবং 5, এই তিনজন মিলে একটা নার্ভ তৈরি করতেছে, সেটা কি? আমার ফ্রেনিক নার্ভ। বুঝছি? দেখো সরি, সার্ভাইকাল 3, 4 এবং 5, এই তিনটা মিলে একটা নার্ভ তৈরি করতেছে, সেটা কি? ফ্রেনিক নার্ভ। আচ্ছা, ফ্রেনিক নার্ভ বুঝলাম যে অরিজিন 3, 4, 5। তুমি যখন, এটা হচ্ছে আমাদের মেরুদণ্ড, মেরুদণ্ড থেকে যখন ক্রস সেকশন করবা, মেরুদণ্ডের পিছনে স্পাইনাল কর্ড থেকে ক্রস সেকশন যখন করবা, তখন তুমি এরকম একটা ফিগার পাবা। ফিগার পাওয়ার পরে স্পাইনাল কর্ড পার্টটাকে যদি একটু জুম করো, তখন দেখবা এরকম একটা স্ট্রাকচার। মানে উভয় পাশে সেম আছে, এদিকে যেটা আছে এদিকেও সেম আছে। আমরা এক দিকটাকে নিয়ে ফোকাস করব, একদিকেরটা পড়লে বাকিটা হয়ে যাবে। এবার দেখো, তুমি দেখবা স্পাইনাল কর্ডের দুইটা কালার দেখবা, বাইরের দিকে কালারটা হচ্ছে হোয়াইট কালারের, আর ভিতরের দিকে কালারটা হচ্ছে গ্রে কালারের। আবার বলি, স্পাইনাল কর্ডটাকে যখন ক্রস সেকশন করবা, তুমি দেখবা হচ্ছে বাইরের দিকটা হোয়াইট কালারের আর ভিতরের দিকটা গ্রে কালারের। তাহলে ভিতরের পার্টটাকে বলে কি? গ্রে ম্যাটার। আর ভিতরের বাইরের পার্টটাকে বলে হোয়াইট ম্যাটার। এবার দেখো, যে গ্রে পার্টটা থেকে হোক বা হচ্ছে পিছনের দিকে একটা কি তৈরি হয়? একটা এক্সটেনশন তৈরি হবে। মানে এটা তোমার স্পাইনাল কর্ড থেকে পিছনের দিকে একটা শিং বের হবে আর সামনের দিকে একটা শিং বের হবে। তাহলে এটা কি? অ্যান্টেরিয়র দিকে বের হয়েছে, তাহলে অ্যান্টেরিয়র হর্ন, অ্যান্টেরিয়র হর্ন। বুঝছি? আর এটা পিছনের দিকে বের হয়েছে, তাহলে এটা পোস্টেরিয়র হর্ন, পোস্টেরিয়র হর্ন। বুঝতে পারছি? এবার অ্যান্টেরিয়র যে হর্নটা আছে, সেটাতে শুধুমাত্র কি ধরনের সাপ্লাই আছে? মোটর সাপ্লাই আছে। কোন ধরনের সাপ্লাই আছে? মোটর। আর পোস্টেরিয়র হর্নে কোন ধরনের সাপ্লাই আছে? শুধুমাত্র সেন্সরি সাপ্লাই। আবার বলি, পোস্টেরিয়র দিকে যে হর্নটা আছে, সেখানে শুধুমাত্র কোন ধরনের নার্ভ আছে? সেন্সরি নার্ভ, এরা শুধুমাত্র সেন্স করতে পারে। আর অ্যান্টেরিয়র হর্ন যেটা আছে সেটার মধ্যে শুধুমাত্র মোটর কি আছে? ফাইবারস আছে, মোটর নার্ভ আছে, এখানে কি নাই? কোনো সেন্সরি নাই। এখন আমার তো নার্ভের জন্য একটা নার্ভ তৈরি হতে কি লাগবে? সেন্সরিও লাগতে পারে, মোটরও লাগতে পারে। তো যার জন্য হয় কি, পোস্টেরিয়র যেটা আছে সেটা আর অ্যান্টেরিয়রটা একসাথে মিলিত হলো, মিক্স হবে। মিক্স হওয়ার ফলে কি হবে? সেন্সরি নার্ভ আর মোটর নার্ভ মিক্স হয়ে গেল। এরপর এখান থেকে আবার দুইটা নার্ভ তৈরি হবে, একটা অ্যান্টেরিয়র রেমাস আর একটা হচ্ছে পোস্টেরিয়র বা ডোরসাল রেমাস। ঠিক আছে? ডোরসাল রেমাস হচ্ছে কি পিঠের দিকে সাপ্লাই দিবে, অ্যান্টেরিয়র রেমাসটা সামনের দিকে সাপ্লাই দিবে। বুঝছি ব্যাপারটা? আচ্ছা আসো, তাহলে অ্যান্টেরিয়র রেমার্স কি আছে? মোটর সাপ্লাই আছে, সেন্সরি সাপ্লাই আছে। পোস্টেরিয়র রেমার্স কি আছে? মোটর সাপ্লাই এবং সেন্সরি সাপ্লাই দুটোটাই আছে। কারণটা হচ্ছে এখানে মিক্স হয়েছে, তারা দুইটা এখানে মিক্স হয়েছে। এতটুকু বুঝতে পারছি? তো তোমার অ্যান্টেরিয়র রেমাসের এক নাম হচ্ছে ভেন্ট্রাল রেমাস। বুঝছো? অ্যান্টেরিয়র রেমাসের এক নাম কি? ভেন্ট্রাল রেমাস। তাহলে তোমার হচ্ছে ফ্রেনিক নার্ভের জন্য সার্ভাইকাল 3 এর ভেন্ট্রাল রেমাসটা লাগে, সার্ভাইকাল 4 এর ভেন্ট্রাল রেমাসটা লাগে, সার্ভাইকাল 5 এর ভেন্ট্রাল রেমাসটা লাগে। বুঝতে পারছি? এবং এরা হচ্ছে তোমার আম, এদের মধ্যে মেইন হচ্ছে কি? এদের মধ্যে মেইন হচ্ছে সার্ভাইকাল 4টা। 4টা থেকে সবচেয়ে বেশি ফাইবারস গুলা আসে। বুঝছো? এবং এখানে কোন ধরনের নার্ভ আছে? মোটর নার্ভ আছে, সেন্সরি নার্ভ আছে এবং সিম্প্যাথেটিক নার্ভ আছে। কোনো কি নাই? প্যারাসিম্প্যাথেটিক নার্ভ, যে ফ্রেনিক নার্ভের মধ্যে নাই। তাহলে এটা গুরুত্বপূর্ণ যে হচ্ছে কি, ফ্রেনিক নার্ভের মধ্যে কোনটা নাই? সিম্প্যাথেটিক সাপ্লাইটা নাই। এতটুকু বুঝতে পারছি আমরা? আচ্ছা, তাহলে ফ্রেনিক নার্ভের ডেফিনেশন কি? ফ্রেনিক মানে হচ্ছে বেসিক্যালি ডায়াফ্রাম। তাহলে ফ্রেনিক নার্ভ হচ্ছে এমন একটা নার্ভ যেটা হচ্ছে শুধুমাত্র ডায়াফ্রামে সাপ্লাই দিবে, ডায়াফ্রামের মোটর সাপ্লাই দিবে, ডায়াফ্রামের মোটর সাপ্লাই দিবে এটা।
ফ্রেনিক নার্ভ আমরা যখন তাহলে ডায়াফ্রামকে সাপ্লাই দিই, আমরা যখন বাচ্চা ছিলাম এমব্রায়ো ছিলাম আমাদের তখন ডায়াফ্রাম ছিল কোথায়, ঘাড়ে। তাহলে ফ্রেনিক নার্ভ তৈরি হয়ে কোথায় সাপ্লাই দেয়, ডায়াফ্রামে সাপ্লাই দেয়। তাহলে ডায়াফ্রাম ছিল হচ্ছে ঘাড়ে, তাহলে ফ্রেনিক নার্ভ তৈরি হয়ে হচ্ছে ডায়াফ্রামে সাপ্লাই দিবে। এখন ডায়াফ্রামের কাজ কি, অ্যাবডোমেন এবং থোরাক্সকে আলাদা করা। তাহলে এটা ডায়াফ্রামটা আস্তে আস্তে ডিসেন্ড হয়ে চলে আসতে হবে থোরাক্স, থোরাক্স এবং অ্যাবডোমেনের মাঝামাঝি চলে আসতে হবে। তাহলে সেই কাজটাই করে কি ডায়াফ্রাম আস্তে আস্তে দুজনের মাঝখানে চলে আসে। আর যখনই আসে তাদের সাথে সাথে কে চলে আসে, ফ্রেনিক নার্ভও চলে আসে। তাহলে ফ্রেনিক নার্ভের কোর্সটা পড়ছি আমরা, যে ফ্রেনিক নার্ভ মানে হচ্ছে নরমালি কি করে, এমব্রায়োতে তারা হচ্ছে মিডল পোর্শনে থাকে, মাঝামাঝি থাকে, গলার ঘাড়ের কাছাকাছি। এরপর যখন ডেভেলপমেন্ট হইতে হইতে এটা আস্তে আস্তে ডিসেন্ড করতে করতে যখন অ্যাডাল্ট হই বা আমরা জন্ম নিই তখন হচ্ছে কিসে চলে আসে, অ্যাবডোমেন এবং থোরাক্সের মাঝামাঝি পজিশনে চলে আসে। আচ্ছা, এরপরে আমাদের একটা জিনিস জানা লাগবে, সেটা হচ্ছে কি যে এটার কোর্সটা, এটার কোর্সটা কোর্সের ক্ষেত্রে প্রথমে মনে রাখবা এটা হচ্ছে স্কেলেনাস অ্যান্টেরিয়র মাসেলের সামনে অরিজিন হয়। এটা কোথায় অরিজিন হয়, স্কেলেনাস অ্যান্টেরিয়র মাসেলের সাথে সাথে। তাহলে কি স্কেলেনাস অ্যান্টেরিয়র মাসেলের যদি সামনে যদি ও তৈরি হয় তাহলে কি স্কেলেনাস অ্যান্টেরিয়র মাসেলকে ওটা সাপ্লাই দিবে একটা ব্রাঞ্চ। তাহলে স্কেলেনাস অ্যান্টেরিয়র মাসেলের একটা ব্রাঞ্চ, স্কেলেনাস মানে সরি ফ্রেনিক নার্ভের একটা ব্রাঞ্চ স্কেলেনাস অ্যান্টেরিয়রকে সাপ্লাই দিবে। এবার আমি তোমাদের শিখাইছিলাম যে হচ্ছে কি এটা হচ্ছে ধরো একটা ভার্টিব্রা, ভার্টিব্রার দুই সাইডে কি থাকে, দুই সাইডে কিছু সিম্প্যাথেটিক গ্যাংলিয়া থাকে, সিম্প্যাথেটিক চেইন থাকে। তাহলে এই নার্ভটা যখন তৈরি হইলো, কই ধরো এই নার্ভটা যখন তৈরি হইলো তখন এখান থেকে কিছু ফাইবার কি হিসেবে, সিম্প্যাথেটিক ফাইবার ফ্রেনিক নার্ভের মধ্যে ঢুকে যাবে। আমি একটু আগে বললাম না যে ফ্রেনিক নার্ভের মধ্যে মোটর এবং সেন্সরি, মোটর এবং সেন্সরি কই থেকে আসে তো আমরা দেখলাম তাই না, কিন্তু সিম্প্যাথেটিকটা আসে তাহলে কই থেকে, সিম্প্যাথেটিক যে চেইন থাকে ভার্টিব্রা দুই সাইডে সিম্প্যাথেটিক চেইন সেখান থেকে। তাহলে এটা কোন জায়গা থেকে আসলো, সার্ভাইকাল সিম্প্যাথেটিক চেইন থেকে কি আসলো, সেই জিনিসটা আসলো। এটা একটু রিডিং দিবা। প্রথমে গেল এটা, তারপর হচ্ছে তোমার যখন হচ্ছে মিডল পোর্শন নেকের নেক বা হচ্ছে তোমার একটু নিচে নামবা তখন দেখবা হচ্ছে সামনের দিকে কিছু জিনিস দেখবা, লেফট সাইডে কিছু দেখবা, রাইট সাইডে দেখবা, বটম কিছু দেখবা, এগুলো একটু পড়ে নিবা। অত বেশি ইম্পর্টেন্ট বাট এটা ইম্পর্টেন্ট যে ফ্রেনিক নার্ভ হচ্ছে সাবক্লেভিয়ান ভেইনের পিছনে থাকবে, সাবক্লেভিয়ান আর্টারির সামনে থাকবে। তাহলে আমরা নর্মালি জানি কি আর্টারি ভিতরের দিকে থাকে, আর্টারি ভিতরের দিকে থাকে। তাহলে কি আর্টারি যদি ভিতরের দিকে তাহলে তাহলে এটা নর্মালি কি ফ্রেনিক নার্ভটা হচ্ছে স্যান্ডউইচ অবস্থায় থাকবে। তাহলে ভিতরের দিকে থাকলে কি সাবক্লেভিয়ান আর্টারি থাকবে, সাবক্লেভিয়ান আর্টারির উপর যাবে কি ফ্রেনিক নার্ভ, এর উপর যাবে কে, এর উপর যাবে হচ্ছে সাবক্লেভিয়ান, এর উপর যাবে হচ্ছে সাবক্লেভিয়ান ভেইন। ব্যাপারটা বুঝতে পারছি, এই জিনিসটা ইম্পর্টেন্ট। এবার তোমার ধরো হচ্ছে এটা সাবক্লেভিয়ান আর্টারি গেল, সাবক্লেভিয়ান আর্টারির নিচে কি, সাবক্লেভিয়ান আর্টারির নিচে হচ্ছে তোমার রাইট ব্রাকিওসেফালিক ভেইন এবং লেফট ব্রাকিওসেফালিক ভেইন। এখানে গিয়ে দেখো উপরের দিকে রাইট এবং লেফট দুটোটাই কি সেম ডিরেকশন বা সেম ভাবে ফলো করতেছিল, মানে সেম, তাদের কোর্স সেম। একটা হচ্ছে রাইট সাব, এটা হচ্ছে দেখো রাইট ফ্রেনিক নার্ভটা রাইট সাবক্লেভিয়ান ভেইনের পিছনে থাকবে, লেফট সাবক্লেভিয়ান ভেইনের পিছনে থাকবে লেফট ফ্রেনিক নার্ভটা। বাট এখানে আসার পরে দুইটা আলাদা ভাগে ভাগ হয়ে যায়, একটা হচ্ছে রাইট ফ্রেনিক নার্ভ আর একটা হচ্ছে লেফট ফ্রেনিক নার্ভ। রাইট ফ্রেনিক নার্ভ করবে কি, রাইট ফ্রেনিক নার্ভ হচ্ছে ব্রাকিওসেফালিক ভেইনের সাথে সামনে আসবে, সাথে সাথে আসবে, আসার পর সেটা হচ্ছে রাইট এট্রিয়ামের সামনে দিয়ে চলে যাবে। রাইট এট্রিয়ামের সামনে দিয়ে দেখো রাইট এট্রিয়ামে ঢুকছে কে, সুপিরিয়র ভেনা কাভা তাই না, রাইট এট্রিয়ামে ঢুকছে কে, সুপিরিয়র ভেনা কাভা। তাহলে সুপিরিয়র ভেনা কাভার যে ওপেনিং যেটা আছে ডায়াফ্রামের ওপেনিং, সেই ওপেনিংটা দিয়ে বের হয়ে নিচে চলে যাবে। আবার বলি সাবক্লেভিয়ান ভেইন দিয়ে তো সাবক্লেভিয়ান ভেইনের পিছনের দিকে আসলো, আসার পর সাবক্লেভিয়ান ভেইন হচ্ছে ব্রাকিওসেফালিক ভেইন হয়, তাহলে রাইট ব্রাকিওসেফালিক ভেইনের পিছনের দিকে আসবে। আসার পরে সেটা হার্টের গায়ে লাগায় আসবে, হার্টের রাইট এট্রিয়ামের গায়ে লাগায় আসবে। আসার পরে রাইট এট্রিয়ামে ঢুকছে কি, সুপিরিয়র ভেনা কাভা, রাইট এট্রিয়ামে সুপিরিয়র ভেনা কাভা ঢুকছে। তাহলে এখানে হচ্ছে কি আছে, ডায়াফ্রাম আছে, এটা ডায়াফ্রাম। তাহলে ও করবে কি, সুপিরিয়র ভেনা কাভার যে ওপেনিংটা আছে ডায়াফ্রামে, সেটা ওপেনিংটা দিয়ে ও কিসে চলে যাবে, নিচের দিকে চলে যাবে, ডায়াফ্রামের ইনফেরিয়র সারফেসে চলে যাবে। এবার একটা জিনিস দেখো, ও কি করছে, হার্টের গায়ে টাচ করছে না, হার্টের গায়ে আছে কি, ফাইব্রাস পেরিকার্ডিয়াম বা পেরিকার্ডিয়াম। তাহলে ফ্রেনিক নার্ভ পেরিকার্ডিয়াম একটা কি দিবে, সাপ্লাই দিবে। তাহলে পেরিকার্ডিয়ামের একটা কি সাপ্লাই পাবা, পেরিকার্ডিয়ামে কে সাপ্লাই দিবে, ফ্রেনিক নার্ভ। পেরিকার্ডিয়ামে সেন্সরি সাপ্লাই দিবে কে, ফ্রেনিক নার্ভ। লেফটে দেখবা ও আসবে, আসার পর আর্চ অফ দ্য ওয়াটার সামনের দিকে আসবে, আর্চ অফ দ্য ওয়াটার সামনের দিকে আসার পরে হচ্ছে লেফট এট্রিয়ামের সামনের দিকে চলে আসবে, লেফট এট্রিয়ামের সামনের দিকে আসার পরে লেফট ভেন্ট্রিকল ও কিসে চলে যাবে, ডায়াফ্রামে পায়ার্স করে চলে যাবে।
ও কি করবে, পায়ার্স করবে, সেপারেটলি পায়ার্স করবে। ও কিন্তু রাইট ফ্রেনিক নার্ভ করছিল কি, ও হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভার ওপেনিং দিয়ে বের হয়েছিল। ও কিন্তু ইনফিরিয়র, ও কারোর ওপেনিং দিয়ে বের হয় না, ও নিজের নিজের ওপেনিং বের করবে, নিজে নিজে ছিদ্র করে বের হয়ে যাবে। বুঝতে পারছো? তাহলে এটা দেখো, আচ্ছা এটা একটু পরে দেখতেছি। তাহলে এবার ছিদ্র করে বের হলো, বের হওয়ার পরে ও নিচের মানে ইনফিরিয়র সারফেসে জালের মতো ছড়ায় পড়বে। রাইট ফ্রেনিক নার্ভ হচ্ছে রাইট ডোমকে সাপ্লাই দিবে, লেফট ফ্রেনিক নার্ভ হচ্ছে লেফট ডোমকে সাপ্লাই দিবে। এবং এখানে কিছু কি আছে, গ্যাংলি আছে। তাহলে এটা গ্যাংলিয়াটার নাম কি হবে, যেহেতু ইনফিরিয়র সারফেসে, তাহলে ইনফিরিয়র ফ্রেনিক গ্যাংলিয়ন। তাহলে ও কার সাথে কমিউনিকেট করবে, ইনফিরিয়র ফ্রেনিক গ্যাংলিয়নের সাথে কমিউনিকেট করবে ডায়াফ্রামটা, সরি ফ্রেনিক নার্ভটা। তাহলে ফ্রেনিক নার্ভের সাপ্লাই দেয় কোন সারফেস থেকে, ইনফিরিয়র সারফেসে। ডায়াফ্রাম পায়ার্স করার পর ফ্রেনিক নার্ভটা জালের মতো ছড়ায় পড়ে। রাইট ফ্রেনিক নার্ভ রাইট ডোমকে সাপ্লাই দিবে, লেফট ফ্রেনিক নার্ভ লেফট ডোমকে সাপ্লাই দিবে। ঠিক আছে? আর হচ্ছে যেটা হচ্ছে রাইট ডোমকে সাপ্লাই দেওয়ার পরে সেটা রাইট ডোমের যেটা ইনফিরিয়র ফ্রেনিক গ্যাংলিয়ন আছে, সেই ইনফিরিয়র ফ্রেনিক গ্যাংলিয়নে সাপ্লাই দিবে। আর ওখানে হচ্ছে রাইট ডোমে রাইট ডোমে হচ্ছে কি দিবে, রাইট ডোমে রাইটটা সাপ্লাই দিবে, লেফট ডোমে লেফট। আচ্ছা ওকে, এটা বুঝছো আশা করি। এরপর দেখো, এবার তাহলে হার্টের একটা সেন্সরি সাপ্লাই দিবে কে, পেরিকার্ডিয়াল ব্রাঞ্চ। বুঝছি, মানে ফ্রেনিক নার্ভে সেন্সরি সাপ্লাইয়ের মধ্যে একটা সাপ্লাই দেবে কোথায়, ফ্রেনিক নার্ভে। আচ্ছা আসো, এবার দেখো সেন্ট্রাল পার্টেই তো ফ্রেনিক নার্ভটা আসছে, ফ্রেনিক নার্ভটা এই দিক দিয়ে আসে না, তাই না, সেন্ট্রাল পার্টে আসে, এটাই সেন্ট্রাল পার্ট, ডায়াফ্রামের সেন্ট্রাল পার্ট। তাহলে ডায়াফ্রামের সেন্ট্রাল পার্টে ফ্রেনিক নার্ভ চলে আসছে অলরেডি। তাহলে সেন্ট্রাল পার্ট অফ দা ডায়াফ্রামে কে হচ্ছে তোমার সেন্সরি সাপ্লাই দিবে, সেটা হচ্ছে কি ফ্রেনিক নার্ভ। তাহলে আমরা লিখে রাখি সেন্ট্রাল পার্ট অফ সেন্ট্রাল পার্ট অফ দ্য ডায়াফ্রামে কে সাপ্লাই দেয়, ফ্রেনিক নার্ভ। এবার দেখো এখানে নিচের দিকে আছে কি, পেরিটোনিয়াম, তাই না, অ্যাবডোমেনের কাভারিং, নিচ থেকে অ্যাবডোমেন শুরু না, যেহেতু অ্যাবডোমেন শুরু, তাহলে অ্যাবডোমেনের শুরুর আগে অ্যাবডোমেনের কাভারিং থাকবে। তাহলে অ্যাবডোমেনের কাভারিং এর সাথে কে রিলেটেড, অ্যাবডোমেনের কাভারিং এর সাথে ফ্রেনিক নার্ভ রিলেটেড। তাহলে কি তুমি একটা পেরিটোনিয়াল ব্রাঞ্চ পাবা, যেটা হচ্ছে ডায়াফ্রামের পাশাপাশি কাকে, পেরিটোনিয়ামের কি দিবে, সেন্সরি সাপ্লাইটাও দিবে। এবার দেখো এটার নিচে নিচে কি আছে, লিভার আছে, লিভার আছে, তাহলে লিভারও একটু হালকা একটা ব্রাঞ্চ দেয়। তবে লিভারের ব্রাঞ্চ থেকে যেটা ইম্পর্টেন্ট, লিভারের নিচে থাকবে কি, গল ব্লাডার। লিভারের নিচে কি থাকবে, গল ব্লাডার, গল ব্লাডার। গল ব্লাডারেও কি দিবে, সেন্সরি সাপ্লাই দেয়। বুঝছো? তাহলে ও কোথায় সাপ্লাই দেয়, ফ্রেনিক নার্ভ, যেহেতু একদম দেখো লাগানো লাগানো, এটা পেরিটোনিয়াম, পেরিটোনিয়ামের নিচে এটা ডায়াফ্রাম, সরি এটা ডায়াফ্রাম। তাহলে ও যখন সাপ্লাই দেয় তখন দেখো ফ্রেনিক নার্ভ আসছে, আসার পর পেরিটোনিয়াম সাপ্লাই দিল, গল ব্লাডারকে একটু সাপ্লাই দেয়। বুঝছো? আচ্ছা, তাহলে এখানে দেখো পেরিকার্ডিয়ামে যেটা ইনফেকশন ইনফ্লামেশন, তাহলে পেরিকার্ডাইটিস এর যেহেতু সেন্সরি সাপ্লাই কে, ফ্রেনিক নার্ভ, তাহলে পেরিকার্ডিয়াইটিস এর পেন যাবে কিসের মাধ্যমে, ফ্রেনিক নার্ভের মাধ্যমে। শেষ। এবার হচ্ছে লাং এর মধ্যে, লাঙে দেখো এটা হার্টের উপর দিয়ে কে যাচ্ছে, হার্টের উপর দিয়ে ফ্রেনিক নার্ভ যাচ্ছে। হার্টের দুই সাইডে কি আছে, লাং আছে, তাই না, লাং। লাং এর কোন সার্ফেসটা আছে, মিডিস্টিনাল সার্ফেস বা মিডিয়াল সার্ফেস। তাহলে ও যাওয়ার সময় তাহলে লাং এর সাথেও কানেক্টেড হবে, টাচ হবে। তাহলে কি লাং এর মধ্যে লাং কি টাচ হয়, টাচ হয় না, লাং হয় না, প্লুরাল টাচ হয়। ঠিক আছে? তো তুমি একটা মনে রাখতে পারো, তিনটা পি, পেরিকার্ডিয়ামেও সাপ্লাই দিবে, প্লুরালও সাপ্লাই দিবে, পেরিটোনিয়ামও সাপ্লাই দিবে। বুঝছো? আচ্ছা দেখো এটা হচ্ছে লাং এর হচ্ছে, এটা ধরো এটা হচ্ছে লাং, লাং এর কি এটা প্লোরা, তাহলে প্লোরাল মেডিসিনাল পার্টটা অফ দ্য প্লোরা, মেডিসিনাল প্লোরাতেও সাপ্লাই দিবে। মাঝখানে আছে কি ফ্রেনিক নার্ভটা, এবার আছে কি কার্ডিয়াম, পেরিকার্ডিয়াম, হার্টের পেরিকার্ডিয়াম। তাহলে দুইজনের মাঝখানেও সাপ্লাই দিবে। ব্যাপারটা এটা জাস্ট বুঝাইছে, রিডিং দিবা। আশা করি সব হইছে, জাস্ট একটা পার্টি বাকি, সেটা হচ্ছে ক্লিনিক্যাল পার্টটা বাকি। দেখো এবার ফ্রেনিক নার্ভ যে কোর্স ধরে ধরে গেছে, সেখানে যদি কোনো সার্জারি হয়, তাহলে ওই ফ্রেনিক নার্ভটা কি হতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। তাহলে সেটাকে বলে পেরিক নার্ভ ইনজুরি, পেরিক নার্ভ পালসি। কেন কেন হয়, নেক সার্জারি, ঘাড়ে ফ্রেনিক নার্ভটা অরিজিন হয়, তার কারণ নেক্সট ঘাড়ের মধ্যে ফ্রেনিক নার্ভ অরিজিন হয়। তাহলে ঘাড়ের যদি সার্জারি হয় তখন কি হবে, ফ্রেনিক নার্ভ ইনজুরি হবে। আর ঘাড়ের একটা মেন উপাদান হচ্ছে থাইরয়েড, থাইরয়েড সার্জারি থেকে ফ্রেনিক নার্ভ হতে হবে। পেরিকার্ডিয়ামের সাথে রিলেটেড কি, ফ্রেনিক নার্ভ, তাহলে পেরিকার্ডিয়ামের সার্জারি থেকে কি হতে হবে, কার্ডিয়াক সার্জারি। লাং সার্জারি, ট্রমা মানে ইনজুরি, যে কোনো বড় ধরনের ইনজুরিকে ট্রমা বলে। টিউমার কম্প্রেশন, ধরো ফ্রেনিক নার্ভ এদিক বরাবর গেছে, এখানে একটা টিউমার হয়েছে কোনো কারণে, ধরো লাং এর টিউমার বা যে কোনো টিউমার হইলো, তো টিউমারটা হচ্ছে কি আস্তে আস্তে এই লাং, এই যে ফ্রেনিক নার্ভকে কম্প্রেশন চাপ দিবে, তখন ফ্রেনিক নার্ভ প্রপারলি কাজ করতে পারবে না। এদিকে এবং ফ্রেনিক নার্ভে যখন ইনজুরি, ফ্রেনিক নার্ভে যখন কি হয়,
নরমালি ফ্রেনিক নার্ভে যখন ইনজুরি হয় তখন কিভাবে হয়, তখন হেমিডায়াফ্রাম আমরা দেখতে পারি। জিনিসটা কি, দেখো নরমালি আমরা যখন, এটা হচ্ছে ডায়াফ্রাম নরমালি এই অবস্থা থাকে, যখন এটার মধ্যে ফ্রেনিক নার্ভ দিয়ে সাপ্লাই আসে, ফ্রেনিক নার্ভে যখন মোটর সাপ্লাই আসে, তো এটা হচ্ছে রাইট ফ্রেনিক নার্ভ, এটা লেফট ফ্রেনিক নার্ভ, তখন এটাকে হয় কি সোজা হয়ে যায়। যখন মোটর সাপ্লাইটা আসে, যখন নিঃশ্বাস নিতেছি, ধরো নিঃশ্বাস নিলে কি ডায়াফ্রামটা ফ্ল্যাট হয়ে যায় না, তখন কি হয় যে কি নিঃশ্বাস নেওয়ার সময় এই যে ডায়াফ্রামের মধ্যে মোটর সাপ্লাই আসে, মোটর সাপ্লাই আসার কারণে ডায়াফ্রামটা টান টান হয়, টান টান হয়ে কি হয়ে যায়, ফ্ল্যাট হয়ে যায়। ফ্ল্যাট হয়ে গেলে কি হবে, আমার এখানে মোটর সাপ্লাই আসবে, সরি ফ্ল্যাট হয়ে গেলে মানে আমি নিঃশ্বাস নিতে পারবো। বুঝতে পারছি? এখন ধরো এই ইনজুরি, এই সাপ্লাইটা আসতেছে না কোনো কারণে, এই নার্ভটা কেটে গেল, সাপ্লাইটা আসতেছে না, তাহলে তাহলে কি এই অর্ধেক পার্টটা কি ফ্ল্যাট হবে, এই অর্ধেক পার্টটা ফ্ল্যাট হবে না। তাহলে তুমি যখন এক্সরে করাবা, একটা পেশেন্টের এক্সরে করাবা, এক্সরেতে দেখবা এদিকের পেশেন্টটা হচ্ছে, এটাকে যখন মানে কি নরমালি এটা হচ্ছে নরমাল কন্ডিশনে রয়ে গেছে, বাট এটা ফ্ল্যাট হয়েছে। হওয়ার কথা কি, যদি দুইটা ঠিক থাকে তাহলে এভাবে হওয়ার কথা, এভাবে নিচেরটা হওয়ার কথা, বাট যেহেতু এই সাইডেরটা নষ্ট হয়ে গেছে, তাহলে এই সাইডেরটা উপরের দিকে রয়ে গেছে, এটা নিচের দিকে আর নামে নাই। বুঝতে পারছো? তাহলে এক্সরে দেখে কি করা যায়, মানে তোমার হেমিডায়াফ্রাম আছে কিনা দেখা যায়। হেমিডায়াফ্রাম যদি থাকে তাহলে বুঝবা কি নার্ভের ইনজুরি হয়েছে। তাহলে নার্ভের ইনজুরি হলে কি ডায়াফ্রাম যদি মানে প্যারালাইসিস হয়ে যায়, তাহলে কি প্রপারলি হচ্ছে নিঃশ্বাস নিতে পারবে না, তখন কি হবে, শর্টনেস অফ ব্রিদিং হবে, মানে ডিসনিয়া, অর্থপনিয়া মানে অল্প অল্প, ডিসনিয়া মানে শর্টনেস অফ ব্রিদিং মানে হচ্ছে অর্থপনিয়া, আর একদম যদি কমে যায় তখন হচ্ছে কি ডিসনিয়া। বুঝছো? অর্থপনিয়া বেসিক্যালি হয় যখন হচ্ছে শুয়ে থাকে, ফ্ল্যাট সার্ফেসে শুয়ে থাকে, যখন যদি পেইনটা হয় তখন হচ্ছে কি অর্থপনিয়া। যাই হোক, বলবা। এবার দেখো, এটা হচ্ছে আমি তোমাকে বলছি কি পেরিটোনিয়ামে সাপ্লাই দিবে, পেরিটোনিয়ামের নিচে থাকবে লিভার, লিভারে সাপ্লাই দিবে এবং গল ব্লাডারে সাপ্লাই দেয়। হুম। এখন দেখো যদি গল ব্লাডারে কি হয়, পাথর জমে, তখন কি হবে, গল ব্লাডারে ইনফ্লামেশন হবে। ইনফ্লামেশনের পেইনটা ফ্রেনিক নার্ভ দিয়ে ব্রেনে যাবে, ফ্রেনিক নার্ভ দিয়ে কোথায় যাবে, ব্রেনে যাবে, মানে স্পাইনাল কর্ডে যাবে, ব্রেন না সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যাবে। বাট দেখো, ও পেইনটা আসতেছে কই থেকে, গল ব্লাডার থেকে, তাই না? সেম সাপ্লাইটা হচ্ছে কই আসবে, মানে আমাদের ফ্রেনিক নার্ভের যে রুট ভ্যালু, সেই রুট ভ্যালুতে সাপ্লাইটা তো ইয়াতে আসে, যে ডেল্টয়েড মাসেলে আসে। কোন মাসেল? ডেল্টয়েড মাসেল। ডেল্টয়েড নাম, ডেল্টয়েড বলবো না, টিপ অফ দ্য শোল্ডারে আসে, টিপ অফ দ্য শোল্ডারে। আসলে ডেল্টয়েড মাসেল বলা উচিত না, মানে টিপ অফ দ্য শোল্ডার, ডেল্টয়েড মাসেলে না, টিপ অফ দ্য শোল্ডার, ডেল্টয়েড মাসেল অ্যাক্সিলারি নার্ভ, টিপ অফ দ্য শোল্ডারে আসবে। টিপ অফ দ্য শোল্ডারে যদি ইয়াটা আসে, সেম নার্ভের থেকে হচ্ছে আরেক, ধরো আমি তোমাকে বললাম ফ্রেনিক নার্ভই শুধুমাত্র C3-4-5 থেকে তৈরি হয় না, C3-4-5 থেকে আরো নার্ভ তৈরি হতে পারে, বা নার্ভের ফাইবার তৈরি হয়, কিছু ফাইবারই ফ্রেনিক নার্ভ তৈরি করে। তাহলে এই যে আর কিছু নার্ভ আছে, সেগুলোর মধ্যে কিছু নার্ভ সাপ্লাই দেবো কোথায়, টিপ অফ দা রাইট শোল্ডারে, এই দিক থেকে আসবে রাইট শোল্ডারে, আর এদিক থেকে আসবে লেফট শোল্ডারে। হুম। আচ্ছা, এখন গল ব্লাডারে যদি কোনো কারণে ইনফ্লামেশন হয়, সেটা যদি টিপ অফ দা শোল্ডারে, রাইট শোল্ডারে যদি পেইন হয়, ঠিক আছে, তখন এই পেশেন্টটা, মানে পেশেন্টটা ভাববে কি, পেশেন্টের বডি ভাববে কি আসলে পেইনটা নিচ থেকে আসতেছে না, পেইনটা আসতেছে এখান থেকে, যার কারণে এখানে পেইন ফিল করবে ও। বুঝতে পারছো ব্যাপারটা? ও পেইনটা এখানে ফিল করবে, বাট কাহিনী হচ্ছে গল ব্লাডারে পেইন করতেছে এখানে, তাহলে এটা কি, সেটা হচ্ছে রেফার্ড পেইন। তাহলে দেখো, রাইট রাইট শোল্ডারে রাইট শোল্ডারে যদি পেইন ফিল হয়, তাহলে কি বলা যায়, গল ব্লাডারের পেইন। মেইনলি হচ্ছে গল ব্লাডার, আর অনেক কিছু হতে পারে, গল ব্লাডারের পেইন। যদি লেফট শোল্ডারে পেইন হয়, লেফট সাইডে তো কি নাই, লেফট সাইডে তো তোমার কোনো গল ব্লাডার নেই, লেফট শোল্ডারে যদি পেইন হয় তখন আমরা কি করতে পারবো, এমআই সাজেস্ট করতে পারি, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বা হার্ট অ্যাটাক। এটার জন্য আমরা তখন কি দিব, ইসিজি টেস্ট করাবো। কি কি কারণে হচ্ছে তোমার রাইট শোল্ডারে পেইন হতে পারে, সবচেয়ে বেশি হচ্ছে কি গল ব্লাডার ইনফ্লামেশন ডিউ টু হচ্ছে কোলিলিথিওসিস, মানে কি যে পিত্ত পাথর, স্প্লিনিক ইনজুরি কারণ হতে পারে, স্প্লিন, এখানে স্প্লিন আছে, স্প্লিনের যদি ইনজুরি হয় সেটা হচ্ছে লেফট শোল্ডারে চলে যাবে, মানে লেফট দিকে চলে যাবে। তারপর হচ্ছে লিভার অ্যাবসেসের কারণে হতে পারে, সাবফ্রেনিক অ্যাবসেসের কারণে হতে পারে। তারপর হচ্ছে কি ডায়াফ্রামেটিক প্লিউরিসের কারণে হতে পারে ব্যাপারটা। জাস্ট একটু এই জিনিসটা মনে রাখবা, এই জিনিসটা কিন্তু রিটেনে আসবে, রিটেনে আসবে। এবার কেন কেন হচ্ছে তোমার ফ্রেন নার্ভ রিলেট আরো কয়টা পার্ট আছে, ধরো ফ্রেন নার্ভ হঠাৎ করে অটোমেটিক উল্লুট পালট ইম্পালস আসা শুরু হয়েছে, ইম্পালস আইলে কি হবে, তোমার এই যে ডায়াফ্রামটা কন্ট্রাক্ট করে উল্লুট পালট ইম্পালস আসা শুরু করছে, ইরিটেশন হইতেছে, তখন কি হবে, হিক্কাপ, হিচকির শুরু হবে, হিক্কাপে শুরু হবে। ধরো এবার হচ্ছে, ধরো উপরে থেকে হচ্ছে কি আলাদা হয়ে গেল, C3-4-5 এর থেকে আলাদা হয়ে গেল, তখন কি হবে, রেসপিরেটরি ফেলিয়ার হবে। মানে ধরো ঘাড় ভেঙে গেছে C3-4-5 এর উপরে, তখন কি হবে, এই যে রেসপিরেটরি ফেলিয়ার হবে, ডায়াফ্রাম ঠিক মতো কাজ করবে না। আর হচ্ছে তখন কার্ডিয়াক সার্জারি করবা, তাহলে কি হার্টের উপর দিকে আছে ফ্রেনিক নার্ভ আছে, তাহলে কি হতে হবে, ফ্রেনিক নার্ভটা প্রপারলি কি করতে হবে, ব্লক করতে হবে, এটাই লেখা আছে। এতটুকুই, এটা একটু রিডিং দিবা। তো সবার জন্য শুভকামনা, আসসালামু আলাইকুম।